ইট লোকাল, বি লোকাল, স্টে লোকাল। সচেতনতার বিষয়টা এটা রাষ্ট্র থেকে আসতে হবে আমি বলি। ছোটবেলায় আমরা শিশুদেরকে বলি না যে লাইন ব্রেক করে চলে গেছে, থাক কিছু হবে না, ছোট মানুষ যেতে দাও। এটাই রং সব থেকে। মিশর আমার চিন্তার জায়গাটা অনেকখানি নাড়িয়ে দিয়েছে বলতে যে আমি ভাবতে বাধ্য হয়েছি বিসি আগে না এডি আগে। 10 জনের মধ্যে 6 জন বলেছে আমাকে তারা বাংলাদেশের কথা চিন্তা করছে না। 2 জন বলেছে বাংলাদেশের কে তারা নিরাপদ মনে করছে না, আর 2 জন বলেছে বাংলাদেশের কথা তারা আগে কখনো শোনেইনি। তখন আসলে আমি চাইতাম কথা বলতে, এরকম অনেক কথা বলতে। তখন আসলে আমার সাথে কেউ কথা বলতে চাইতো না, কারণ হেরিটেজ ট্যুরিজম এই কনসেপ্টটা ভীষণ নতুন ছিল। সরকারিভাবে তো হেরিটেজ ট্যুরিজম উচ্চারিতই হয়নি কোনোদিন, আমি দেখিনি কোনোদিন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চর্চার লাইট টক অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি এলিজা বিনতে এলাহি। তিনি একাধারে শিক্ষক, তথ্যচিত্র নির্মাতা, লেখক ও পর্যটক। 8-10 জন পর্যটকের মতন তিনি নন। তিনি নিজেকে ঐতিহ্য পর্যটক হিসেবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকে আমাদের অতিথি তিনি। আমরা তার কাছেই জানব এই ঐতিহ্য পর্যটক বিষয়টা আসলে কি, এবং অন্যান্য বিষয় তো জানবই। এলিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আগে আপনাদের আমাদেরকে একটু বলেন, ব্যাখ্যা দেন আমাদের পর্যটককে বোঝানোর জন্য যে এই ঐতিহ্য পর্যটক বা পর্যটনটা কি। আচ্ছা, যেটা হচ্ছে ঐতিহ্য পর্যটক, এই বিষয়টা যদি ছোট্ট করে বলি যে এটা, এই উপাধিটা আসলে আমি নিজেকে দিইনি। এটা কেমন শোনায় না যে আমি বলছি নিজেকে, আসলেও না, আমি নিজেকে নিজে দিইনি। প্রথম যেটা হয়, হেরিটেজ ট্রাভেলার এই শব্দ দুটো আমার নামের আগে সংযোজন করে ইত্তেফাক। আচ্ছা, এক কথায় বলি, বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজমের বিকাশের ক্ষেত্রে কাজটা করছিলাম। যেহেতু আমার ভ্রমণের প্রথম উদ্দেশ্যই থাকে, প্রথম এবং প্রধান উদ্দেশ্যই থাকে আসলে ঐতিহাসিক প্রত্নস্থলগুলো পরিভ্রমণ, বাংলাদেশে সেই জায়গাগুলো পরিভ্রমণ করা। এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেটা হয়, আমি ভ্রমণের ক্ষেত্রে প্রত্নস্থলগুলোকেই প্রথম বেছে নেই। সেই ক্ষেত্রে আমার সাথে আর কি ভ্রমণ এবং ইতিহাস যুক্ত হয়ে গেছে, মানে ঐতিহাসিক স্থানে ভ্রমণটা যুক্ত হয়ে গেছে। সেই থেকেই এই শব্দ দুটো এসেছে আসলে, যে ঐতিহ্য পর্যটক। মানে ওই আমরা যেরকম পর্যটক বলতে বুঝি যে গেলো, দেখলো, থাকলো, হোটেলে ঘুমালো, হ্যাঁ, তারপর একটু মজা টজা করে ফিরে আসলো, ওইটা ওরকম না। এটা একটা উদ্দেশ্য থাকে আসলে, মানে লেজার ট্রিপ হয়তো এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্যটা আমি ব্যাখ্যা করলাম আর কি। রাইট। আমার উদ্দেশ্য কিন্তু অন্যরকম থাকে এলিজা। সেটা হলো যে আমি যাই, যে দেখবেন অনেক সময় হয় যে যেমন সুন্দরবনে গেলে এরকম হয় যে ওই প্যাকেজের মধ্যেই থাকে যে আপনি ভোরে উঠবেন, তাহলে আপনাকে অন্য জায়গায় একটা নিয়ে যাবে কোথাও। আচ্ছা, তা আমি না ওটা চাই না। আমি যে 12টা বাজে আমি উঠবো, উঠে আমি একটু সকালে খাবো, তারপরে নিজের মতো করে ঘুরবো টুরবো, এরকম। তো ঐতিহ্য পর্যটকটা আসলে একটা উদ্দেশ্য থাকে যে আসলে ওই জায়গাটাকে আসলে আবিষ্কার করা, রাইট, যে ভ্রমণেই যতটুকু সম্ভব হয় আর কি। রাইট। হ্যাঁ, আবিষ্কার বললে তো বড়সড় বিষয় বোঝা যায়। তো যেটা হচ্ছে ভ্রমণে যতটুকু সম্ভব হয় একটা জায়গাকে বিশেষভাবে জানা। বিদেশে তো আসলে বিষয়টা খরচ আনতো, এমন না যে বিদেশে গিয়ে আমি 1 মাস সময় আসলে অতিবাহিত করতে পারছি। আমাদের দেশে যেটা হয়, 64 জেলা ভ্রমণটা এমন না যে শুধু জেলা শহরগুলোই ভ্রমণ করেছে, আসলে যেখানে ঐতিহাসিক কোনো জায়গা রয়েছে, স্থাপনা রয়েছে, এবং এমন না যে সেখানে ইতিহাস বলতে শুধু আসলে স্থাপত্যকেই আমি বোঝাই। যেমন কোনো জায়গার গান হতে পারে, যেমন গম্ভীরা গান, এটা একটা ঐতিহাসিক বিষয়। ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবল যে হেরিটেজগুলো যুক্ত, আমার খাবার হতে পারে, পোশাক হতে পারে। অনেক আদিবাসী আছে যাদের খাবার, পোশাক, সংস্কৃতি বিভিন্ন ধরনের। এই জায়গাগুলোকেও যে আমি আমার ভ্রমণের মধ্যে আনছি না তা না। মানে ঐতিহ্য বলতে তো আসলে শুধু প্রত্নতত্ত্ব বা ইতিহাস না, শুধু স্থাপত্যটাকে বোঝায় না। যেমন ধরেন সংস্কৃতির এক্স্যাক্টলি। আবার যেমন ধরেন আমার একটা ভালো লাগে পুরনো রেলওয়ে স্টেশনগুলো দেখতে, পুরনো ডাকঘর, লাল ইটের, এক্স্যাক্টলি, পুরনো ডাকঘর, এই জিনিসগুলো আমার পছন্দ হয়। যেমন সিমেট্রিতে পরিভ্রমণ করতে আমি পছন্দ করি, মানে পুরনো কবরস্থানে, ওখানে অনেক ইতিহাস পাওয়া যায় এবং তথ্য পাওয়া যায়। আমাদের দেশে তথ্যের অপ্রতুলতা থাকে, তো যারাই আসলে আমাদের দেশে এসেছেন,
বণিকরা বা কাজে এসেছেন, ব্যবসার ক্ষেত্রে এসেছেন, যারা এখানে সমাহিত হয়েছেন, ব্রিটিশদের বা ডাচদের, পর্তুগিজদের, মানে ওদের আমি দেখেছি একটা টেন্ডেন্সি যে এপিটাফের সমস্ত তথ্যগুলো সুন্দর করে লিখে দেওয়া। যেহেতু একটা ব্যক্তি সম্পর্কে দেখা যাচ্ছে ঐতিহাসিক কোনো তথ্য নেই, কোনো বইতে কোনো তথ্য নেই, ওই এপিটাফের তথ্যটাই তখন ভীষণ মূল্যবান হয়ে যায়। হ্যাঁ, এটা একটা যেই প্রসঙ্গে আপনি ঢুকলেন খুবই মন খারাপ করার মতন একটা প্রসঙ্গ, যেটা হলো খ্রিস্টান, আমাদের ওয়ারির যে খ্রিস্টান কবরস্থান, আমরা এক সময় দেখলাম যে ওই কবরস্থানের যে এপিটাফগুলা চুরি হয়ে কবরে যাচ্ছে। শুধু চুরি হয় নাই এলিজা, সেটা হলো যে ওগুলা দিয়ে হাঁটার পথ বানিয়েছে, হ্যাঁ, তো সেগুলাকে এগুলো বিছিয়ে দুঃখজনক। এটা কিন্তু এই যে পথ এইরকম বানিয়েছে। সিমেট্রি, কিন্তু এই যে মানে পুরনো কবরস্থান কিন্তু 64 জেলায় 64টা রয়েছে, তবে সবগুলো দেখার উপযোগী নেই বা খুঁজে পাওয়াও যায় না। যেমন দিনাজপুর একটা বড় শহর, আমি ওখানে খুঁজতে গিয়েছিলাম, তবে খুব আশাহত হয়েছি, 4-5টাই সমাধি আমি দেখতে পেয়েছি। এরকম অনেক জায়গা আছে, কুষ্টিয়ারটা ভালো আছে, যশোরেরটা আছে ভালো, বরিশালেরটা আছে, তারপরেও আমি বলবো সংকুচিত হচ্ছে। ইভেন কি নারিন্দারটা পুরনোগুলোর মধ্যে 1600 শতকে নির্মিত, তো নারিন্দারটা যেটা আছে যে ক্রমেই আর কি সংকুচিত হচ্ছে, এপিটাফগুলো হারিয়ে যাচ্ছে। তবে একটা সুখের কথা হলো এখানে যে কথিত কলম্বো সাহেবের সমাধি, সেটা এটা সংস্কার হয়েছে, করা হয়েছে। যেটা খুবই সুখের কথা। নারিন্দা কবরস্থানের সব থেকে পুরনো সমাধির ইয়েটা হচ্ছে 1725 সাল, কিন্তু 1600 সালে আসলে এটা নির্মাণ হয়েছে। বাকিগুলো আসলে সময়ের কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। রাইট। আপনি তো ঘুরেছেন 64 জেলা, আমি জানি যে আপনি ওই সব জেলার উপজেলাতেও গিয়েছেন, অনেক উপজেলা না, গ্রামেও গিয়েছেন, ইউনিয়নে গ্রামে, গিয়েছেন। মানে রাইট, বলছি যে যেখানে কোনো একটা প্রত্নস্থল রয়েছে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে এমন নয় যে আমার কিন্তু মানে কোনো এলাকার বা কোনো শহরের, গ্রামের নামকরণের পেছনের ইতিহাসটাও ভালো লাগে জানতে। তো আমি আসলে আমার ভ্রমণের নামকরণটাও যুক্ত করে ফেলি পথের। যেমন ঢাকার যে আমরা পুরনো ঢাকার যে বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কত ধরনের রোড আছে না, এই রোডগুলো, গ্যান্ডারিয়া কি করে হলো, তাই না, ওয়াইজ ঘাট কি করে হলো, চাঁদনি কেমন করে হলো, যে মানে চাংখার পুল, আসলে এটা অপভ্রংশ হয়েছে, চাঁদখার পুল, আসলে এটা মানে শুদ্ধটা হচ্ছে চাঁদখার পুল, এটা চাঁদখার পুল নাম। তো চট্টগ্রামে এরকম আছে। ওই যে বলছি মানে চট্টগ্রামের কথাটা আসলে মানে মানে দেনে কেন এলো, চট্টগ্রামে গত 1.5 বছর কাজ করেছি আসলে একটা প্রকাশনার কারণে। হ্যাঁ, তো চট্টগ্রামের ইতিহাস বেশ মজার। এত গভীরভাবে যখন 64 জেলা ভ্রমণ করেছি, হয়তো সেই মিশনে এত গভীরভাবে দেখার সুযোগ হয়নি, তবে যখন কাজ করতে গেছি আসলেও চট্টগ্রাম আমার কাছে ভীষণ মানে সমৃদ্ধ তো বলার অপেক্ষাই রাখে না, 1000 বছরের বন্দর নগরী, এটা মানে প্রমাণিত সত্য। এখানে জোর করে বলার কিছু নেই, এটা একদম প্রমাণিত সত্য। তারপরেও চট্টগ্রামের যে রহস্যময় বিষয়গুলো, বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীর আগমন, স্থাপত্যগুলো গড়ে ওঠার বৈশিষ্ট্য, এটা চট্টগ্রামে ভীষণ এখনো দৃশ্যমান, এত অবহেলার পরেও আর কি দৃশ্যমান, ভালো দৃশ্যমান। তো আপনি যদি বললাম যে তৃণমূল পর্যায়ে আপনি ঘুরলেন, দেখলেন, তো কি অবস্থায় আছে আমাদের এই ঐতিহ্যবাহী স্থানগুলো? হ্যাঁ, এইটা তো সত্যি কথা যে আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে। ওই যে কারণে এই সরেজমিনে দেখার বিষয়টাই হচ্ছে যে হেরিটেজ ট্যুরিজম বিকাশের ক্ষেত্রে আমাদের কি অপরচুনিটি আছে যেগুলোকে আমরা কাজে লাগাতে পারি, আর কি চ্যালেঞ্জেস আছে এটাও দেখার কাজে লাগাতে পারি। আসলে হচ্ছে কি, আমি ইউরোপে যখন পড়াশোনা করেছি, নেদারল্যান্ডসে, সেখানে থিসিসটা আসলে আমার পর্যটন কেন্দ্রিকই ছিল। যদিও আমার প্রফেসরকে ভীষণ রিকোয়েস্ট করে আমি টপিকটা বেছে নিয়েছি। টপিকটা ছিল হাউ টু প্রমোট বাংলাদেশ। কিন্তু আপনার সাবজেক্ট ছিল আবার ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, রাইট, ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা আমিও আসলে আমি বলি, আমি শিক্ষকতা করতাম আসলে, আমি পড়াতাম বিজনেসে, কারণ আমি হিউম্যান রিসোর্সে মাস্টার্স করেছি। আসলে আমার প্রথম যে মাস্টার্সটা সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে, ইডেন কলেজ থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ইয়েটা হয়েছে ম্যানেজমেন্টে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমি করেছি। তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ম্যানেজমেন্টে করেছি। আমি তখন শিক্ষকতা করতাম আসলে মানে ম্যানেজমেন্টেই আর কি, বিজনেস ম্যানেজমেন্টেই করতাম। তো ওখানে পড়াতেই আমি ওখানে যখন গেলাম, তো কমিউনিকেশনে আসলে হচ্ছে কি, ওখানে আমাদের ছিল বিভিন্ন ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট কি করে করতে হয়। ওখানে সাংবাদিকতারও একটা কোর্স ছিল আমাদের, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এই জিনিসগুলো কিভাবে করতে। ওখানে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন, এই পর্বগুলো আসতো।
কাউকে কোশ্চেন করা কিভাবে হয়, কমিউনিকেশনের মধ্যে আসলে সব কিছুই টুকরো টুকরো করে পড়ানো হতো। তো তখন আমার কাছে মনে হলো যেহেতু একটা কমিউনিকেশনের বিষয় আছে, তাহলে আমাদের মানে বিষয়টা, পর্যটনের বিষয়টা, এটা আসলে কমিউনিকেশনের, যে মানুষের সাথে আমরা কমিউনিকেট করব কিভাবে, সেটা আমাদের জাতীয় জাতীয় লোকজনও হতে পারে, আন্তর্জাতিক লোকজনের সাথে ট্যুরিজমের কমিউনিকেশনটা কেমন হতে পারে। তো আমি চিন্তা করলাম, আমার প্রফেসরকে আমি বললাম যে এই বিষয়টা নিয়ে আমি একটু কাজ করি, যে হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন। তো সে কিছুতেই রাজি হয়নি। ওখানে আবার দেখা যায় কি প্রপোজাল সাবমিট করতে হয়। তো 2বার আমার প্রপোজাল রিজেক্ট করেছে। প্রপোজালও কিন্তু ওই 2বার রিজেক্ট, প্রপোজালেরও কিন্তু নম্বর আছে। আমাদের টোটাল সিজিপি এর সাথে প্রপোজাল যদি রিজেক্টেড হয় তাহলে কিন্তু নম্বর কমে যায় আর কি। তো 2বার রিজেক্ট হয়েছে, আমি তাও দিয়েছি। তারপরে সে আমার সাথে সেশন করেছে, বসেছে যে আসলে তুমি এটা আসলে কি, আমি আসলেও এটা করতে চাই, আমি দেখতে চাই থিওরিটিক্যালি বিষয়টা কেমন আসে। একটা ছিল যে আমার থিওরিটিক্যাল নলেজ বাংলাদেশ পর্যটন সম্পর্কে, আর হচ্ছে আমি সরেজমিনে কি দেখেছি, যে মানে কি দেখার বিষয়টা থেকে এত কথা এসেছে আসলে। হ্যাঁ, অবশ্যই অবহেলায় আছে। আরেকটা বিষয় হচ্ছে, একটা কথা হচ্ছে সামগ্রিক পর্যটন, আরেকটা হচ্ছে পর্যটনের বিভিন্ন শাখা নিয়ে কাজ করা। আমি পর্যটনের ছোট্ট একটি শাখা নিয়ে কাজ করছি, ছোট্ট এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যান্য দেশ এই কাজগুলো করছে। আপনি যদি ভিয়েতনামের কথা বলেন, ভিয়েতনাম এই ঐতিহাসিক জায়গাগুলো বা হেরিটেজ ট্যুরিজমকে কাজে লাগিয়েই কিন্তু পৃথিবীর মানচিত্রে তাদের জায়গা করে নিয়েছে এবং পর্যটন শিল্পে একটা জায়গা করে নিয়েছে। সেটাতে কি হচ্ছে, সেটাতে হচ্ছে একে তো হচ্ছে পর্যটন শিল্পের উন্নতি, মানে কি একটা দেশের অর্থনৈতিক উন্নতি, সেখানে তরুণ উদ্যোক্তা তৈরি, সাথে সাথে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন। মানে প্রতিটা দেশেরই তো আসলে, মানে আপনি এশিয়ার বলেন এবং কি ইউরোপেরও বলেন, প্রতিটা দেশেরই টার্গেট থাকে যে কোনো শিল্পের মাধ্যমে, সে যে শিল্পেই কাজ করুক, সেই শিল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, অর্থনৈতিক সমৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, এই 3টা কাজই। তো এই 3টা কাজই আসলে আমরা আমাদের পর্যটন শিল্পে করতে পারি, সেটা হেরিটেজ ট্যুরিজম বিকাশের মাধ্যমে। হ্যাঁ, আমরা আমাদের সমৃদ্ধি আছে, একথা বলার অপেক্ষা রাখে না, একথা প্রমাণ দিয়েও বলার দরকার নেই। পরিব্রাজকদের ভ্রমণ কাহিনীতে, বিশ্ব পরিব্রাজকদের ভ্রমণ কাহিনীতে, যারা বণিকরা এখানে এসেছেন তাদের আত্মজীবনীতে, তাদের ডেইলি রোজ নামচার কাগজে আমাদের সমৃদ্ধির কথা আমরা দেখি। তো সেটা হচ্ছে কি, এটাকে গুছিয়ে মানুষের সামনে প্রদর্শন করা। প্রথম কাজ হচ্ছে জাতীয় পর্যায়ে আর কি এই জিনিসটাকে পপুলারাইজ করা। যেমন একটা ছুটিতে আমরা কি হয়, কক্সবাজারে চলে যাই, কক্সবাজারে আলু ভর্তা বিক্রি হয় 400 টাকা করে, মানে একটা আলু ভর্তা বিক্রি হয়। তো তার মানে কি চাপ পড়ছে ভীষণ একটা পর্যটন কেন্দ্রে। একটা পর্যটন কেন্দ্রে চাপ পড়লে কি হয়, ওই জায়গাটা একসময় আসলে আর ব্যবহারের উপযোগী থাকবে না। এটা কিন্তু প্রমাণিত সত্য। যেখানে ধরেন একটা এরিয়াতে যত লোক যাওয়া উচিত, বসবাস করা উচিত, তার থেকে যদি বেশি লোক বসবাস করে, ওই জায়গাটা একসময় পরিত্যক্ত হয়। এটা প্রমাণিত সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং আমি যে থিসিসটা করেছিলাম, থিসিসের মধ্যেও এটা আছে। তাহলে কি হচ্ছে, আমাদের পর্যটন কেন্দ্র বাড়াতে হবে। কেন্দ্র বাড়ালে কি করতে হবে, আমাদেরকে একটা ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে পর্যটন শিল্পে। নদী পর্যটন আছে, গ্রাম পর্যটন আছে, অ্যাডভেঞ্চার পর্যটন, অনেক কিছু আছে। আমাদের কিন্তু ছোট্ট আয়তনের এই দেশটা কিন্তু বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যতা আপনাকে খুঁজে বের করতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। তো ওই হেরিটেজ ট্যুরিজমের কাজটা, যেটা হচ্ছে আপনাকে আসলে স্থাপনাগুলো ব্যবহারের উপযোগী করতে হবে, দেখার উপযোগী করতে হবে, আমাদের জাতীয় পর্যটকদের আকর্ষণ করতে হবে, তারপরেও আন্তর্জাতিক পর্যটকরা আসলে আস্থা স্থাপন করবে। ভ্রমণের অভিজ্ঞতা সবার আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখেন, তাদের ইতিহাসকেই কিন্তু আগে তুলে ধরছে। মানে তারা নিজেদেরকে প্রমোট করছে কীভাবে, আমরা কত দিনের পুরনো পৃথিবীর, তাই না? আমরা কতদিন, আপনি ইটালি যান, ইউরোপের যে কোনো দেশে, ইভেন কি আমেরিকাও চায়, যদিও তাদের ইতিহাস 300 বছরের খুব বেশি পুরনো না, কিন্তু তারাও কিন্তু ওই যে নিও ক্লাসিক্যাল ধ্রুপদী স্থাপত্যগুলোকে অ্যাডাপ্ট করে তাদের প্রেসিডেন্টের বাসভবনগুলো বা পুরনো প্রেসিডেন্টের বাসভবনগুলো এবং প্রেসিডেন্টের সমাধিগুলো কিন্তু সেই গ্রিক স্টাইলে নির্মাণ করেছে, বিশাল, হ্যাঁ, সুন্দর। তো ওরাও কিন্তু তাই চাচ্ছে, বা ওদের মিউজিয়ামগুলোকে ওরা কেন ডেভেলপ করছে। ওয়াশিংটনকে বলা হয় মানে জাদুঘরের শহর, মানে ওরা যেভাবে জাদুঘরগুলোকে প্রমোট করছে বা যেই রকম করে প্রিজার্ভ করছে, তাই এটা বলার অপেক্ষা রাখে না, এগুলোর গুরুত্ব রয়েছে। তো
আমরাও আসলে করতে পারি, হয়তো পরিবর্তনটা খুব স্লো হচ্ছে। 2016 সালে আমি যখন আমার নিজস্ব প্রজেক্টটা শুরু করেছিলাম, আমার নিজস্ব অর্থায়নে, কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ, তখন আসলে আমি চাইতাম কথা বলতে, এরকম অনেক কথা বলতে। তখন আসলে আমার সাথে কেউ কথা বলতে চাইতো না, কারণ হেরিটেজ ট্যুরিজম এই কনসেপ্টটা ভীষণ নতুন ছিল। আলাদা করে সরকারিভাবে তো হেরিটেজ ট্যুরিজম উচ্চারিতই হয়নি কোনোদিন, আমি দেখিনি কোনোদিন। এবং ব্যক্তিগত পর্যায়েও কিংবা প্রাইভেটলিও যারা করেছে, না, সামগ্রিক ট্যুরিজমের সাথে হয়তো আমরা বেঁধে দিয়েছি আহসান মঞ্জিল, সামগ্রিক ট্যুরিজমের সাথে আমরা বেঁধে দিয়েছি সোনারগাঁ, সামগ্রিক ট্যুরিজমের সাথে আমরা বেঁধে দিয়েছি পাহাড়পুর, বাগেরহাট, এই জায়গাগুলো। কিন্তু আসলে আলাদা করেই ঐতিহ্য ভ্রমণ বা হেরিটেজ ট্যুরিজম এই কাজগুলো তখন হয়নি। তখন আসলে সবাই অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতো। আমি যখন বলতাম যে হেরিটেজ ট্যুরিজমের বিকাশটা, আমি তখন চাইতাম যে এই বিষয়গুলো সামনে আসুক। এমন নয়, বিষয়টা এরকম ছিল না যে আসলে আমার নিজেকে প্রমোট করা বা আমি নিজে কাজটা করছি এই বিষয়টা। আমার কথা হচ্ছে কি, হেরিটেজ ট্যুরিজম ওই পরে এটার বাংলা হয়েছে, আমি প্রথমে হেরিটেজ ট্যুরিজমই বলেছি। আপনি তো প্রমোশনের কথা বলছেন, মানে এবং আপনি বেশ আশাবাদীও, এটা দেখে ভালো লাগলো। কিন্তু আমরা যখন যাই কোথাও দেখতে, বিশেষ করে একদম হাতে গোনা আমাদের পরিচিত স্থাপনাগুলো বাদে যদি আমরা অন্যদিকে যাই, গিয়ে দেখবো সেখানের অবস্থা খুবই যাতা অবস্থা। তো এইটা তো শুধু প্রমোট করলেই হবে না, না? আরেকটা যে জিনিস আছে, আমি বলি, আমরা এগুলা তো গিয়ে তো আমরা দেখতেই পাচ্ছি না, বা দেখার মতন পরিবেশই নাই, আমি ওইটাই বলছি। নিরাপত্তাও নাই। হ্যাঁ, নিরাপদ। আরেকটা বিষয় বলছি, এটা কর্তৃপক্ষের দায়িত্ব যেরকম রয়েছে, সেরকম নাগরিকেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদেরও পর্যটন বান্ধব মনোভাব প্রয়োজন। সব থেকে বড় কথা হচ্ছে এটা পারস্পরিক। এই এই একটা জায়গার সমৃদ্ধি বা একটা জায়গাকে নিরাপদ করা, একটা জায়গাকে দেখার উপযোগী করা, এটা হচ্ছে পারস্পরিক। যেরকম নাগরিকের দায়িত্ব রয়েছে, সরকার যা বলবে আমাদেরকে সেটা পালন করতে হবে। আসলে কি আমরা পালন করি? আমরা করি না। আমি বলি, পাহাড়পুর যে জায়গাটা, ওইখানে যে পুরনো ইটগুলো দিয়ে পথ তৈরি করা হয়েছে, আসলে কি ওই পথগুলো দিয়ে জুতো পায়ে উঠে বা আপনি খালি পায়েও ওঠা উচিত না। কিন্তু আপনি ধরেন ছুটির দিনগুলো তো কি দেখেন, পাহাড়পুরের ওই টপে কিন্তু লোক দাঁড়িয়ে আছে, যেটা হওয়া উচিত না। আমরা আসলে পাশ থেকে দেখব, বা ওখানে একটা ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হবে আলাদা করে, যে আমি কাছ থেকে হচ্ছে ওখানে কিছু কিছু টেরাকোটা রয়েছে, বা মানে পুরনো পথটা কেমন ছিল। এখন তো আসলে নিজের চোখে দেখতে ইচ্ছে করে, হ্যাঁ, যে আসলে কেমন ছিল পথটা। আমি তো নস্টালজিক হয়ে যাই যে আচ্ছা, এই পথ দিয়ে কেউ হেঁটে গেছে আসলে অনেক হাজার বছর আগে। হ্যাঁ, মানে 1000 বছর আগে। আপনি চিন্তা করেন, অতীশ দীপঙ্কর, মানে শ্রীজ্ঞান, মানে উনি ওটার আচার্য, মানে ভিসি ছিলেন এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে। এটা ইউনিভার্সিটি, আবাসিক ইউনিভার্সিটির কনসেপ্ট এখান থেকে ইউরোপে গেছে। হ্যাঁ, তখন ইউরোপ অন্ধকারে নিমজ্জিত। 400 বছর আগেও আমাদের যেমন এখন ড্রেন খোলা থাকে, লন্ডনেও ড্রেন খোলাই থাকতো তখন। ওরা হয়তো নিজেদের প্রয়োজনটা বুঝেছে, নিজেদেরকে বদলে ফেলেছে। আমরা এখনো সেই বদলটা শিখিনি। এটা হচ্ছে বিষয়টা। আসলে গল্প কোথা থেকে কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে লাইনে নিয়ে আসছি তাহলে। সেটা আপনি আপনার গবেষণার কথা বলছিলেন, থিসিসের কথা বলছিলেন, ওই জন্য তো আপনাকে একটা জরিপও করতে হয়েছিল। সেই জরিপের রেজাল্ট তো আমার খুব সুখকর ছিল না। হ্যাঁ, আচ্ছা, বেশ, আপনি বেশ হোমওয়ার্ক করছেন, ভালো লাগছে। আমি হোমওয়ার্ক ছাড়া ওই পডকাস্টে বসি নাই, লিজা। এক্স্যাক্টলি, আমার মজা লাগছে এটা যে আপনার হোমওয়ার্ক দেখে। হ্যাঁ, জরিপটা ছিল, সেই জরিপটাও অনেক মজার ছিল। কি কারণে জানেন? মানে বললাম তো, আমাদের দেশে যেমন আপনাকে আমি একটা জিনিস বিনা অনুমতিতে বা রিকোয়েস্ট ছাড়া পাঠিয়ে দিতে পারি, ইউরোপের ওদের সংস্কৃতিটা একদমই আলাদা। পারমিশন নিয়ে, জিজ্ঞেস করে, ইভেন কি ক্যামেরাও কারো দিকে তাক করানো যায় না। আমরা যেমন যে কারো দিকে ক্যামেরা তাক করে ছবি তুলে ফেলি, কেউ হয়তো এই নিয়মগুলো মানি না। ওই যে বলছিলাম, পর্যটন বান্ধব মনোভাব ছোট ছোট বিষয়গুলোতে আসলে এগুলো প্রতীয়মান হয়, ফুটে ওঠে। তো ওরা হচ্ছে, তো ওরকম করা যায় না। তা আমার প্রফেসর যেটা চাচ্ছিলেন যে তুমি ডেটা কোথায় পাবে, ইউ ক্যানট, মানে 3 months 4 months ইউ ক্যানট ডু দ্যাট। এই ডেটা কোথায় পাবে? তোমাকে একটা সাধারণ একটা জরিপ করতে হবে। থিওরিটিক্যাল ডেটা আছে, আসলে থিওরিটিক্যাল ডেটাতে আমাকে সাহায্য করছে আমার পরিবার। আমি ঢাকা থেকে তাদের সাথে যোগাযোগ করেছি, ওখানকার নম্বর দিয়েছি, তারা ট্যুরিজম বোর্ডে গিয়েছে, তারা পর্যটন কর্পোরেশনে গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। আর আমি হচ্ছে নেদারল্যান্ডসে যে বাংলাদেশ এমবেসি আছে তাদের ইন্টারভিউগুলো আমি করেছি আর কি, গিয়ে, যে তারা বাংলাদেশকে প্রমোট করার জন্য কি করছে, বা নেদারল্যান্ডস গভর্নমেন্টের সাথে তাদের এই জায়গাগুলো
সুবিধাগুলো এসেছে। আর ওই জরিপের বিষয়টা বলছেন, আমার প্রফেসর বলছিল যে এটা কি, আমার প্রফেসর আবার অন্য শহরে থাকতো, সে বলতো মাঝে মাঝে সে হচ্ছে মানে নেদারল্যান্ডসের অন্য শহরে থাকতো এবং আবার সে মাঝে মাঝে আয়ারল্যান্ডে চলে যেত তার ফ্যামিলির কাছে, এরকম। তো বলছে আমি 2 জায়গা থেকে তোমাকে আমি করে দিতে পারবো। ও যে সে যখন কুকুর নিয়ে বিকালবেলা বাইরে যেত, তখন তার যে মেট আছে, আরও অন্যান্য পার্কে যে কুকুর নিয়ে সবাই আসতো, তাদেরকে তখন সে ফিজিক্যালি বিলি করতো। ওই কষ্ট করে করে আমি 300 জনের মধ্যে আর কি, এইটা মানে 300 জনের জরিপ, মানে 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 আমার প্রফেসর নিজে খুশি হয়ে গেছে এটা, কাজে তুমি 300 জনকে যে পেয়েছো জরিপ করার জন্য, মানে এটা খুবই, কারণ কেউ কেউ দেখা যায় যে 50 জনের মধ্যে স্যাম্পল, যেটা হয় না আসলে, ওইটাকেই আমরা গুণিতক আকারে বাড়িয়ে দেই, কিন্তু এটা সঠিক হয় না। তো 300 জন মোটামুটি একটা ভালোই আকার পেয়েছিলাম। তো ওইটার মধ্যে ওই যে আমি সবসময় যে উদাহরণটা দিই, বিভিন্ন ইন্টারভিউতেও বলেছি যে 10 জনের যদি একটা আমি করি, শতকরা হিসাব করি, 10 জনের মধ্যে 6 জন বলেছে আমাকে তারা বাংলাদেশের কথা চিন্তা করছে না, 2 জন বলেছে বাংলাদেশের কে তারা নিরাপদ মনে করছে না, আর 2 জন বলেছে বাংলাদেশের কথা তারা আগে কখনো শোনেইনি। হ্যাঁ, তো দ্বিতীয় মানে থার্ড বিষয়টা খুবই প্যাথেটিক ছিল, কারণ সত্যি কথা বলতে এখন হয়তো বিষয়টা চেঞ্জ হয়েছে। অনেক জায়গায় আপনি ইউরোপের অনেক দেশে গেলে কিংবা আফ্রিকার অনেক দেশে গেলেও আপনি দেখবেন যে বাংলাদেশ আলাদা করে বলতে কষ্ট হয়। মানে আচ্ছা, ভারতবর্ষে, ভারতের পাশে, পাকিস্তানের পাশে, এই বিষয়গুলো এখনও কিন্তু বলতে হয়। আমি এটা বলছি 2018 সালে, যখন আমি ওখানে আসলে বসবাস করেছি। বসবাস না করলে তো একটা সংস্কৃতির সাথে অত চেনা যায় না, বোঝা যায় না। আপনি 10-12 দিনের ট্রাভেলে গিয়ে আসলে বোঝা যায় না। তারপরেও যখন অন্যান্য ট্রাভেলারদের সাথে, ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের সাথে আমি কথা বলি, মানে তো একটু কষ্ট হয়, খুব কম জনই কানেক্ট করতে পারে ওয়্যার আর ইউ ফ্রম, এইরকম। যেমন মরক্কোতে গিয়েও আমার এই কষ্টটা হয়েছে যে আচ্ছা, আই এম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, অনেকেই বুঝতে পারে, অনেকেই বুঝতে পারে না, এই আর কি, যে বাংলাদেশটা আসলে কোথায়। আপনি বলছিলেন যে আমাদের সচেতন হওয়াটাও জরুরি। আপনার কি মনে হয় না এলিজা যে সচেতনতার সাথে আমাদের শিক্ষারও একটা মানে যোগ আছে, সংযোগ আছে? ধরেন আমি যদি ওই আমি যেখানে গেলাম, যে জায়গাটা সম্পর্কে মানে এমনি দেখতে গেলাম আমি খুবই র্যান্ডমলি, তা আমি এটা সম্পর্কে যদি নাই জানি, বা এটার ঐতিহ্য কি, ঐতিহ্যকে কিভাবে সংরক্ষিত করা উচিত একজন নাগরিক হিসেবে, এগুলো যদি আমি না জানি, তাহলে কিভাবে আমি আসলে সচেতন হব, বা কিভাবে আমি এটাকে সংরক্ষণ করব? এখন হচ্ছে ওই যে আমি বলছি যে সচেতনতার বিষয়টা এটা রাষ্ট্র থেকে আসতে হবে। আমি বলি আমাদের শিক্ষাক্ষেত্রে ভ্রমণকে কখনো এনকারেজ করা হয় না, সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও করা হয় না, পারিবারিকভাবেও করা হয় না, রাষ্ট্রীয়ভাবেও করা হয় না। আবার ইতিহাস সংরক্ষণের বিষয়টা আমাদেরকে পারিবারিকভাবেও সচেতন করা হয় না। অনেক শিক্ষা কিন্তু আমরা পরিবার থেকে পাই, আমাদেরকে মানে শিক্ষা প্রতিষ্ঠানেও করা হয় না, যে ইতিহাস সংরক্ষণ, ইতিহাস পড়তে বলা হয়, ইতিহাসকে জানতে বলা হয়, বইয়ের পাতায় যা আছে তুমি জানো, তুমি শেখো, কিন্তু তুমি সংরক্ষণে সহযোগিতা করবে, তোমার নিজের দেশের ইতিহাসও সংরক্ষণ তুমি করবে। এটা অন্তত আমার মনে পড়ে না যে আমার যতদিন শিক্ষা জীবন কেটেছে, আমার দেশীয় কোনো শিক্ষক আমাকে বলেছেন এটা। হ্যাঁ, তো আচ্ছা, পরিবার গেল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সামাজিকভাবেও বলা হয় না। আমরা সামাজিক অনেক আন্দোলন করি, শীতকালে শীত বস্ত্র বিতরণ করি, বন্যা করি, কিন্তু আসলে কোনো মানে খুব কম সামাজিক সংগঠন কি আসলে সচেতনতার কথা বলে যে রাস্তায় অযথা হর্ন দিবেন না। এটা কয়টা সংগঠন করছে না, যে আমি এটা বলতেও চাই না, করছে, কিন্তু আসলে সেটাকে, সেই করাটাকে আসলে মানে এটা বিপুল পরিমাণে করতে হবে আসলে। সেটা সরকারও করতে হবে, সামাজিক সংগঠনগুলো যেটা আছে, শুধু সরকার আর সামাজিক সংগঠনরাই চিৎকার করলে হবে না, যেটা বলা হচ্ছে সেটা আমাদেরকে মানার মানসিকতা থাকতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আইনও প্রয়োগ করতে হবে, আইন রয়েছেও, আইন প্রণয়ন করতে হবে, প্রায়োগিক দিকটাকে আপনার বিবেচনায় আনতে হবে। মানে জাপানের ওরা কেন এত উন্নত, জাপানে আপনি জাপানের কথা বলবো কি, যে ওরা এসকেলেটরে যখন উঠছে, এসকেলেটরে মানে ডান দিকটা যখন উঠছে আর কি, ডান দিকটা ওঠার জন্য যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য, আর বাম দিকটা খালি, যে তরতর করে চলে যাবে, ইয়াংরা আছে ওরা কেউ কেউ তরতর করে এসকেলেটরে উঠে চলে যায়, এরকম। তো এটা তো দেখা যাচ্ছে এমন না যে ভিড় থাকলেই কেবল ওরা লাইন ধরে,
একজনও দাঁড়িয়ে থাকলে সে অটোমেটিক্যালি পাশে চলে যায়। তো এটা চর্চা, রাইট। রাষ্ট্রীয় চর্চা, সামাজিক চর্চা, এবং আমি অবশ্যই মনে করি পরিবার থেকেও বলা হয়, কারণ সে দেখেছে বা তাদের পরিবারের কাউকে করতে দেখেছে, সেটা তার সামনে এক্সাম্পল রয়েছে। রাস্তায় বেরোলে তার সামনে এক্সাম্পল রয়েছে, পরিবারের এক্সাম্পল রয়েছে তার কাছে, নইলে এই চর্চাটা তার মাথায় ঢুকবার কথা না। ওর আপনি জাপানি কাউকে বলতে হবে না, কোনো একটা জায়গায় আপনি দাঁড়িয়েছেন, তুমি লাইন ধরো, এই কথাটা বলতে হবে না, যে 3-4 জন হয়ে গেছে, ওরা অটোমেটিক্যালি লাইনে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এই কথাটা তো ওই যে আমার কাছে মনে হয় একটা কথা এই প্রসঙ্গে আসছিল, আসলে গল্প শেষ হয় না কোনোভাবেই। না, এটা গল্পের জন্যই আপনি বলেন। হ্যাঁ, আসছিল যে ওই যে ছোটবেলায় আমরা শিশুদেরকে বলি না যে লাইন ব্রেক করে চলে গেছে, থাক কিছু হবে না, ছোট মানুষ যেতে দাও। এটাই রং সব থেকে। জাপানে ওই লাইন করানো শেখানো হয় আসলে প্রাইমারি পর্যায়ে, তখনই শেখার বিষয় এই জিনিসগুলো। তো প্রাইমারি টিচারদের বেতনও সব থেকে বেশি, কারণ একটা শিশুকে সে গড়ে দিচ্ছে, তার মানে অভ্যেস, জাতির প্রতি তার দায়িত্ব, এই জিনিসগুলোকে গড়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো আছে ট্রেনে ওঠার সময়। আমি বলি, আমরা কিন্তু বিদেশে গিয়ে লিফটে যখন উঠি তখন কিন্তু লাইন ধরে উঠি, তখন কিন্তু আমাদেরকে কেউ বলে দিতে হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কি ওই একই ব্যক্তি সেই একই কাজ করে? না, করে না। সেটাই এই ওই যে আপনি বললেন যে শিক্ষাটা, যে আমি যদি নাই জানি সচেতন হব, এটা স্বশিক্ষারও বিষয়। আপনার সার্টিফিকেট অনেকগুলো থাকতে পারে, এই যে অন্য দেশে আমি এটা মেনে আসছি, আমার দেশেও আমি মানবো, এটা আসলে মানে এটা ভেতরের বিষয়। এলিজা, আপনি তো 61টা দেশ এখন পর্যন্ত বোধহয় ঘুরে ফেলেছেন। তো আপনার কাছে সবচেয়ে বেশি, বাংলাদেশ ছাড়া, কোন দেশটা সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং মনে হয়েছে এবং আপনি বারবার যেতে চান, এরকম কোন দেশ? আসল এবং কথা, কেন? হ্যাঁ কেন, আসল কথা কি, আমি একটা কথা বলি, আমার কাছে না প্রতিটা দেশ অনন্য লাগে। তাদের ভৌগোলিক অবস্থান, কাঠামোগত বিষয়, সংস্কৃতি, হ্যাঁ, ঐতিহ্যগত বিষয় নিয়ে প্রত্যেকটা দেশ অনন্য। যেহেতু আমি ইতিহাসের পছন্দ করি, ইতিহাসের পথে হাঁটতেই পছন্দ করি, আমার যেটা ভালো লাগে, যদি আসলে নামকরণ করতে হয়, যে নাম বলতে হয় দেশের, যেটা হচ্ছে গ্রিস, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে মিশর আমার চিন্তার জায়গাটা অনেকখানি নাড়িয়ে দিয়েছে বলতে, যে আমি ভাবতে বাধ্য হয়েছি বিসি আগে না এডি আগে। হ্যাঁ, কোনটা আসলে পূর্ব বলছি, কোনটা মডার্ন, কে মডার্ন, এই জায়গা আমাকে একটু আমার চিন্তা ভাবনায় একটু প্রভাব ফেলেছে। মিশর, তুরস্ক, মধ্য এশিয়া, আসলে মধ্য এশিয়া ভীষণ সুন্দর, মানে ওদের সাংস্কৃতিক চর্চা ভীষণ ভীষণ ভীষণ, মানে একটা কবিকে, একটা সাহিত্যিককে সম্মান দেওয়ার যে বিষয়টা, এই দেশগুলোতে আমার কাছে ভালো লাগছে। ইরানে আমার যাওয়ার সুযোগ হয়নি, 5000 বছরের সভ্যতা, ইরান, ইরাক, সুমেরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো তো আসলে জানি না সামনে থেকে দেখলে কতটুকু ফ্যাসিনেটিং লাগবে। অবশ্য এটা ভাবনারও বিষয় বা আপনার মনোজগতেরও বিষয়, যে আমি আসলে এখন গেলে তো সেই রকম সুমেরীয় সভ্যতার সেই সভ্যতাটা আমি দেখতে পাবো না, আমি ভাঙাচোরা কটা দেয়ালই দেখতে পাবো। কিন্তু ওই ভাঙাচোরা দেয়ালগুলোই আমার কাছে আসলে এত আকর্ষণীয় লাগে, মানে ওখানে পড়ে থাকা প্রতিটি পাথরের আসলে ইতিহাস রয়েছে, গল্প রয়েছে। কেমন ছিল আমার কাছে মনে হয় যে আচ্ছা, আসলেও কি এই দিক দিয়ে এরকম পথ যেত, এরকম হতো। বা মরক্কোতে আমি যখন দেখেছি খ্রিস্টপূর্ব 2য় শতকের মোজাইক, হ্যাঁ, এই নগরগুলো ধ্বংস হয়ে গেছে, আসলেও কি এরকম আছে? হোমারের ইলিয়াড যখন পড়েছে, তুরস্কের ওই জায়গাটাতে যখন ট্রোজান ওয়ার যুদ্ধের জায়গাটা দেখছে, ওরা একটা ডামি ওই ট্রোজান ওয়ারের যে বানিয়ে রেখেছে হর্সটা, কাঠেরও আছে, আবার ভিন্ন অন্য একটা ইয়েরও আছে, যে বানিয়ে রেখেছে। তো দেখে মনে হচ্ছিল যে আচ্ছা, মানে হোমারেরটাকেও অতিপ্রাকৃত বলা হয় বা কল্পনাগত জায়গাটাতে বলা হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বাট
মানে ওই জায়গাটা যে রয়েছে, গ্রিসের ওই জায়গাটা রয়েছে, মানে আমার গাইড আমাকে দেখাচ্ছিল। আমার গাইড একজন এনথ্রোপোলজিস্ট ছিল। ওই যে আরেকটা বলছিলাম, আমাদের দেশে গাইড চর্চা না, শুরু নাই তো হয়নি। একবারেই। তো একজন এনথ্রোপোলজিস্ট আসলে ওই জায়গার গাইড হিসেবে কাজ করছেন। মানে এই বিষয়গুলো কত, মানে রাজনৈতিক অস্থিরতা সব দেশে রয়েছে। ইভেন কি মিয়ানমারে গিয়েছি যে আমার মিয়ানমারে গিয়ে আমার খুব অবাক লেগেছে, ওরা পর্যটনকে এত সুন্দর গুছিয়ে কাজ করছে। ওই যেটা বলছিলাম, তরুণদের অংশগ্রহণ, তরুণীদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ। আমি যখন প্রথমে গেছি তখন আমি দেখলাম একটা ছেলে অ্যাকাউন্টিংয়ে পড়ছে, গ্র্যাজুয়েশন করছে সেকেন্ড ইয়ারে। ও হচ্ছে গাইড হিসেবে কাজ করছে একটা কোম্পানিতে। তারপরে অন্য আরেকটা শহরে গেলাম, মান্দালে নামে একটা শহরে গেলাম, একটা মেয়ে হচ্ছে গাইড হিসেবে কাজ করছে, 17 বছর থেকে গাইড হিসেবে কাজ করছে। ও 2 বছরের কোর্স করে তারপরে গাইড হতে হয়, এবং সরকারি রেজিস্ট্রেশন লাগে গাইড হতে গেলে। তো ও 17 বছর ধরে কাজ করছে। ওকে বললাম, এর আগে বাংলাদেশের কাকে তুমি গাইড হিসেবে? বলছে তুমি সেকেন্ড। এর আগে আরেকজন নারী গিয়েছিলেন, উনি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তো বলছে তুমি সেকেন্ড। তো এগুলো দেখে ভালো লেগেছে। মিশরে মেয়ে গাইড আমি দেখেছি, যেটা দেখে আমাকে ভালো লাগছে। ওই যে পাহাড়পুরের কথাটা বললাম না, যে এই স্থানগুলোতে পায়ে হাঁটা বা এটা টাচ করে ধরা, এই প্রবণতাগুলো আমাদেরকে কমাতে হবে। যে দূর থেকে দেখে স্যাটিসফাই হওয়া, বা ছবি ভিডিও আমি করব, যেখানে যতটুকু পারমিশন আমাকে দেওয়া হচ্ছে ততটুকুই করব। গ্রিসের একটা কথা বলি, গ্রিসের ডেলফি শহরটাতে অ্যাপোলোর মন্দির যেখানে বলা হয়, গ্রিস মানে গ্রিক বিলিফ অনুযায়ী, যেটা হচ্ছে ওখানে পৃথিবীর কেন্দ্র, ওখানে যে জিউস পশ্চিম দিক থেকে একটা ঈগল, পূর্ব দিক থেকে একটা ঈগল ছেড়ে দিয়েছেন, ঈগল দুটো যেখানে মিলিত হয়েছিলেন, মাউন্ট অলিম্পাস থেকে জিউস ওখানে একটা পাথর ফেলে দিয়েছিলেন। ওই জায়গাটা হচ্ছে ডেলফি, পৃথিবীর কেন্দ্র, গ্রিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর কেন্দ্র। তো ওই পৃথিবীর কেন্দ্রে যখন গেছি, তো ওখানে অসংখ্য পাথর পড়ে আছে। তো সাইড দিয়ে হাঁটার পথ রয়েছে। তো সাইড দিয়ে হাঁটার পথগুলোতে তো হয় কি, একটা পাথর ধরছেন, আমি না পাথরগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। তো আমার গাইড ছিল ম্যারিমিলার বয়স তখন ছিল 63 বছর। সে 35 বছর থেকে গাইড পেশায় নিযুক্ত। তো ম্যারিমিলা আমাকে বলছিল, রেজা প্লিজ ডোন্ট টাচ ইট। মানে মানুষের ওই প্রত্ন ইয়েগুলো, আঙ্গুলের ইয়েতেও ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তো এই রকম সচেতন। শ্রীলঙ্কার একটা কথা বলি, আমি সচেতনতার কথাটাই আসলে বেশি বলতে চাই। শ্রীলঙ্কায় আমরা ঘুরছি একটা বটানিক্যাল গার্ডেনে। একটু বৃষ্টি হচ্ছিল, ছাতাটা বাইরে থেকে কিনে নিয়েছে। নতুন ছাতা কিনেছে, তো একটা ট্যাগ ছিল ছাতাতে। ওই ট্যাগটা আমি, আমার হাজব্যান্ড ছিল, আমার ছেলে ছিল, আর হচ্ছে গাইডটা আমাদের সাথে ঘুরছে। তো সে আমাদের ড্রাইভারও ছিল, মানে গাইড ড্রাইভার একই ছিল। তো আমার ছেলে ওই ট্যাগটা খুলে ঘাসে ফেলেছে। হ্যাঁ, ট্যাগটা খুলে ঘাসে ফেলেছে। ওই যে ড্রাইভারটা আছে, গাইডটা আছে, ওই ট্যাগটা তুলে ও পকেটে রেখেছে। আমি এত লজ্জা পেয়েছি মনে মনে, আমি দেখেছি। আমার হাজব্যান্ডও এটা খেয়াল করেনি, আমার ছেলেও খেয়াল করেনি। বাট তার মানে ওর জায়গাকে, ওর দেশকে ও কতটা ভালোবাসছে, এটা ওকে কেউ কি শিখিয়েছে? ওই যে বলছিলেন যে না জানলে কি করব। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার জাতীয় বিষয়গুলোকে সংরক্ষণ করা, এটা আমার ভেতরের বিষয়। হ্যাঁ, নিশ্চয়ই সে ওই যে প্র্যাকটিস, এক্সাম্পল সৃষ্টি করা, সে প্র্যাকটিসটা দেখেছে, হয়তো দীর্ঘদিনের প্র্যাকটিস। তো আমার আসলে সেদিন আমার খুব লজ্জা লেগেছে। না, আমাদের এখানে দেখেন, আপনি যখন এই যে কেউ একটা ট্যাগ বা কোনো একটা খাবার খেয়ে সেই প্যাকেটটা ফেলে দেয়, আপনি জাস্ট তাকে বলে দেখেন যে এটা ভাই ঠিক না, সে রিঅ্যাক্ট করে এবং সে ভাবতেই পারে না যে এটা কেউ বলতে পারে। আমি বলি, রিঅ্যাক্টও শুধু করে না, অনেক বাজে সিচুয়েশনের মধ্যেও আমি পড়েছি। যেমন হচ্ছে কুঠি বাড়িতে গিয়ে ওখানে লেখা আছে যে ছবি তোলা নিষেধ। আমি তুলছি না ভিডিও, কিন্তু আমার কাজের বিষয়, আমার মানে এমন না যে আমি মানে টিকটকের ভিডিও করি বা আমার প্রয়োজন, আমি তারপরেও আমি ছবি তুলছি না ওখানে। তবে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে ছবি তুলতে পারমিশন দেওয়া উচিত, পৃথিবীর সব দেশেই রয়েছে। আমি যদি সংরক্ষণ করি, না নিয়ে যেতে পারি, তাহলে আমি কেন আসবো এখানে? আমাদের কাছে অরিজিনালটা তো আছে, এটা তুলে নিয়ে গেলে এরকম কোনো কিছু হবে না। আসলে হয়তো কি, আবার কাকেও দোষ দিব, দেখা যায় যদি ভিডিও করা পারমিশন দেয়, একজনই ওখানে এত টাইম স্পেন্ড করবে যাতে আপনি ভিড় ঠেলে বের করতে পারেন। তো আমি বলছি যে আসলে আমাদের যে এই জায়গাগুলো কোথা থেকে শুরু করতে হবে, এটা আমি নিজে বুঝি না। তো ওখানে গিয়ে আমি একটা ছেলেকে, ওই যে চিপসের প্যাকেট ফেলেছে মাঠে, তো আমি নিজে তুলে ওই বিন আমি ওটা নিয়ে ওখানে
খুঁজছিলাম মাঠটাতে বিন কোথায় আছে, তো দূরে বিনটা ফেলে এসে আমি ওকে বলেছি যে এরকম ফেলতে হয় না, আর অন্য কেউ ফেললেও আপনি মানা করবেন। তো ওর হচ্ছে, আর তারপরে ভেতরে ওই যে ছবি তুলছিল, ভিডিও করছিল এবং জোরে জোরে কথা বলছিল। ওই সময় আমি বেশ একটু রুড হয়ে মানা করেছি। তো তখন দেখি সে তার এলাকার কয়েকটা ছেলে নিয়ে আসছে আমার সাথে কথা বলার জন্য। এরকম হয় আর কি। তো তবে এমন না যে আমি এটা থেকে বিরত থাকি, আসলে আমি যেভাবেই হোক মানে বলি যে কোথায় বিন কোথায় আছে, কোথায় ফেলবো কি আমি মানে আমি আমার চোখে পড়লে সে এটা যেই হোক আমি আজকে বলি আর কি। আমার নিজের যতটুকু বলা মানে যতটুকু শান্ত থেকে বলা যায় আমি চেষ্টা করি বলার। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, প্লিজ। সেটা হলো যে জিও পলিটিক্স আছে, রাজনীতি আছে, নানা রকমের ট্যাগ দেওয়ার ব্যাপার আছে, টেরোরিজমের। তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তো আপনি বহু দেশে যেতে হয়েছে আপনাকে, কোনো সময় কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে? বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়নি আসলে। হ্যাঁ, এইরকম তো আছে যে সত্যি কথা বলতে আমি পড়িনি, মানে উল্লেখ করার মতো এরকম ঘটনা নেই। তবে হ্যাঁ, মানে এই পাসপোর্টে মানে বিব্রতকর পরিস্থিতি হচ্ছে যে আপনি কোথাও ভিসার অ্যাপ্লাই করলেন, ভিসাই দিল না, এটাই তো বিব্রতকর। তাই না? এর থেকে তো বিব্রত করার কি হবে? যে আমি অ্যাপ্লাই করেছি, অন্যান্য দেশের আছে নেই, সৌদি আরব হালাল ট্যুরিজমের ব্যবস্থা করেছে, ওই লিস্টে 49টা দেশের মধ্যে বাংলাদেশ নেই, এর থেকে বিব্রত করার কি হবে? তবে মানে মানে সামনাসামনি এরকম বিব্রতকর পরিস্থিতি হয়নি। আমার দেশের নাম বলছি, কেউ চিনতেই পারছে না, অনেক ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বলতে হচ্ছে, এর থেকে বিব্রতকর পরিস্থিতি আর কি হবে? রাইট। আপনি 13টি মানে কমপক্ষে 13টি তথ্যচিত্র নির্মাণ করেছেন না? 11টি আচ্ছা, সম্ভবত 11টি। 11টি। আচ্ছা, হ্যাঁ, সাক্ষাৎকার ভিত্তিক 4টা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে বোধহয় 13টি হ্যাঁ, হবে। সব মিলিয়ে 13টি আর কি। 13টি হবে। ভ্রমণ, গবেষণা পূর্ণ ওটা 4টা ওইটা রয়েছে। সম্পর্কে কিছু বলেন যে আপনি এটা হঠাৎ করে মনে হলো কেন ডকুমেন্টেশন? আর্কাইভ, একদম সত্যি কথা। আমি লেখক না, আমি আর্কাইভ করার জন্য লিখি, আমি অভিজ্ঞতা বর্ণনা করি। হ্যাঁ, আমি কি শব্দ লিখছি, আমার মানে বাক্য চয়ন মানে শব্দ চয়ন কেমন হচ্ছে, বাক্য গঠন কেমন হচ্ছে, আমি আসলে খুব ভাবি না। আমার কথা হলো কি, এটা আর্কাইভ করে যাওয়া উচিত। আমার অভিজ্ঞতা কারো না কারো কাজে লাগবে, কারো কাজে না লাগুক আমার পরিবারের কাজে লাগবে। একদমই এই পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তথ্যচিত্র নির্মাণও আমি এই জায়গা থেকে শুরু করছি। আমার আর্কাইভ করা দরকার, আমি এটার প্রয়োজন অনুভব করেছি। আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো থাকা দরকার, তাদেরকে কেউ চেনে না। আর আসলে আমার এই যে তথ্যচিত্র নির্মাণ বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা, লেখালেখি করা, এই 3টাই ভ্রমণ কেন্দ্রিক, একদম ভ্রমণ থেকেই উৎসরিত এই 3টা ক্ষেত্রই। লেখা তো গেল, আপনি জিজ্ঞেস করছেন তথ্যচিত্রের কথা। তথ্যচিত্র বানানো শুরু করলাম 2020 সালে। আমার কমপ্লিট হলো 64 জেলা। তখনই আমি ঠিক করে রেখেছিলাম, যেমন ওই যে জেনেট ভান তাসেল নারিন্দা কবরস্থানে তার সমাধিটা চিহ্নিত করা নেই, দেখলাম একজন চিহ্নিত করেছেন। তো আমার কাছে মনে হলো, আমি দেখলাম মানে কথা বলে দেখলাম জেনেট ভান তাসেলকে কেউই চেনে না। জেনেট ভান তাসেল বেলুনে করে বিশ্বের বিভিন্ন জায়গায় খেলা দেখাতেন। সেই পরিক্রমায় তিনি ঢাকায় এসেছিলেন। যখন প্লেন আবিষ্কার হয়নি, নবাবের আমন্ত্রণে, আহসানুল্লাহর আমন্ত্রণে তিনি বেলুনে করে খেলা দেখাতে এখানে আসলেন। মানে ঠিক হলো রমনা পার্কের থেকে বেলুনে করে উড়ে উনি আহসান মঞ্জিলের ছাদে গিয়ে নামবেন। তো যাই হোক, উনি এইখান থেকেই মানে বেলুনে উঠতে গিয়ে কোনো একটা অসুবিধা উনি ফিল করেছিলেন, উনি নিচে নামতে চেয়েছেন। এখন এই অসুবিধার কথা তো আসলে তখন বোঝা যাচ্ছিল নাকি, তো ওনাকে কি 2-3টা বাঁশ জোড়া দিয়ে ওখানে ওনাকে বলা হয়েছে যে তুমি প্যারাশুট দিয়ে নেমে আসো। তো যে আসলে কি বাঁশ জোড়া দিলে তো অত হচ্ছিল না। তো ওই যখন উনি নামতে গিয়ে পড়ে গেছেন, বাঁশটা থেকে পড়ে গিয়ে একটা ঝাউ গাছে আটকে গেছিলেন। ওই ঝাউ গাছ থেকে পড়ে গেছেন উনি। প্রথমে পড়ে ঝাউ গাছে আটকেছেন, রমনা পার্কে ঝাউ গাছ থেকে পড়ে গেছে। তো এখানে অসুস্থ ছিলেন, সম্ভবত ব্রেন হ্যামারেজ হয়েছিল। তারপরে ওই 2 দিন পর উনি মারা গেছেন। এখানে সমাহিত করা হয়েছে, সেটা চিহ্নিত করা ছিল না। তখন বাংলাদেশ গভর্নমেন্টের চিফ আর্কিটেক্ট শামীম আমিনুর রহমান, উনি এটাকে চিহ্নিত করলেন, একটা বই লিখলেন, 2000 সালে প্রকাশিত হলো। এটুকুই জেনেট ভান তাসেলের চর্চা হয়েছে তারপরে আর কোনোটা হয়নি। তখন আমি দেখলাম, আচ্ছা জেনেট ভান তাসেলকে একজন ট্রাভেলার খুঁজছে স্ক্রিপ্টটা। আচ্ছা, আমার তথ্যচিত্রের কিন্তু স্ক্রিপ্ট প্রডিউস সব আমারই করা, গবেষণার কাজটা পুরোপুরি আমার করা, ভয়েস ওভার ওখানে আসল কথা কি, একটা কথা হচ্ছে যে যেহেতু এই অনুসন্ধানগুলো আমার ছিল,
আমার বলার আবেগটাই মানে সঠিক হবে বলে আমি মনে করেছি, এই জন্য ভয়েস ওভারগুলোও আমার দেওয়া আসলে সব মিলিয়ে আর কি। আর কথা হচ্ছে আমার তো আর এত টাকা নাই যে এত টাকা দিয়ে তৈরি করব। তো গবেষণায় কোনো কম্প্রোমাইজ করিনি, কোনো ধরনের তথ্য দেবার ক্ষেত্রে কম্প্রোমাইজ করিনি। হ্যাঁ, বানানোর ক্ষেত্রে প্রযুক্তিগত জায়গায় কিছু কম্প্রোমাইজ আমাকে অবশ্যই করতে হয়েছে, সেটা টাকার জন্য। এই গেল ওই আর কি। তখন 2020 সালে ওটা নির্মাণ করা হলো। প্রদর্শনীর জন্য আমেরিকান এম্বাসি সাহায্য করলেন আমাকে ওনারা। তো ওটা প্রদর্শনী হলো, তারপরে কয়েকটা প্রদর্শনী হচ্ছে, স্থাপত্য অধিদপ্তরের প্রদর্শনী হচ্ছে, প্রতিটারই কোনো না কোনো প্রদর্শনী হচ্ছে। তো জিনেট ভান তাসেলকে যেমন ভ্রমণ করতে গিয়ে খুঁজে পাওয়া, হরিপ্রভা তাকেদাকে ভ্রমণ করতে গিয়ে খুঁজে পাওয়া, ব্রাহ্ম সমাজের মেয়ে, ঢাকার প্রথম বাঙালি নারী যিনি জাপান ভ্রমণ করেছেন, প্রথম বাঙালি নারী যিনি জাপান ভ্রমণ করে বাংলায় একটি ভ্রমণ গল্প লিখেছেন, প্রথম বাঙালি নারী যিনি একজন জাপানিকে বিয়ে করেছেন। 3টা বৈশিষ্ট্য আসলে। সেটা বঙ্গমহিলার জাপান যাত্রা যে বইটা উনি লিখেছেন, সেটা কিন্তু রবীন্দ্রনাথের জাপান যাত্রার আগে, রবীন্দ্রনাথের আগেই উনি আসলে জাপান দেখেছেন। তবে আমার কাছে যেটা বেশি অবাক করেছে, উনি একদম রোজ নামচার মতো লিখেছেন। কোন জাহাজে উঠলেন, নারায়ণগঞ্জ থেকে কখন গেলেন, রেঙ্গুনে নামলেন, রেঙ্গুন থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে কোবে বন্দরে, প্রতিটা। তো আমার কাছে মনে হলো জাহাজে যে উঠেছেন, জাহাজের কক্ষের বর্ণনা, 10x10 একটা কক্ষে আছেন উনি, এসরাজ বাজাতেন, এসরাজ নিয়ে উঠেছিলেন, সেলাইয়ের সরঞ্জাম নিয়ে উঠেছিলেন, যে 1 মাস ধরে যাচ্ছেন জাপান। তো আমার কথা হলো আসলে সামনে এরকম রোজ নামচার মতো ভ্রমণ কাহিনী লিখবার এক্সাম্পল ছিল না। উনি আর কোনো ভ্রমণ কাহিনী লিখেননি, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে উনি আসলেও একজন ট্রাভেলার এবং ভ্রমণ লেখক, কারণ তার সামনে কোনো এক্সাম্পল নেই। আমাদের সামনে তো কোটি কোটি এক্সাম্পল রয়েছে, তো তার সামনে নেই। তারপরেও তার মাথা থেকে উৎসরিত একটা চিন্তা, তো আমার কাছে এটা ভীষণ মুগ্ধ করেছে। এবং হরিপ্রভা তাকেদাকে আমি দেখেছি, কেউ জানে না। মুনতাসির মামুন স্যার উনি বলেছেন যে ঢাকার প্রথম আধুনিক নারী, তার উপাধি কিন্তু এটা দিয়েছেন, এটা মুনতাসির মামুন স্যারের দেওয়া। এটা গেল। তারপরে হচ্ছে টি প্ল্যান্টার্স যারা আছে সিলেট বিভাগে, টি প্ল্যান্টার্সদের সমাধি, ওই যে বলছিলাম সমাধিভূমি দেখতে আমার ভালো লাগে। তো টি প্ল্যান্টার্সদের সমাধিভূমিগুলো কোথায় কিভাবে আছে, এখানে আসলে আমাদের চায়ের দেশ, এটার আমি মনে করি এটা ব্রিটিশদের অবদান আছে এই বিষয়টাতে। আমাদের চাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুরুটা তারা করে দিয়েছেন। তো ওই তাদের সমাধিগুলো কিভাবে আছে সিলেটের 4টা জেলাতে, সবগুলো নিয়ে একটা তথ্যচিত্র টুমস, ওটা 32 না 28 মিনিটের এরকম। আর লাস্টলি যেটা লীলাবতী নাগ দ্য রেবেল, ওই যে লীলাবতী নাগকেও করতে গিয়ে খুঁজে পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী, সেটাও ভ্রমণ করতে গিয়ে পাওয়া, ওই সমাধিগুলোও ভ্রমণ করতে গিয়ে খুঁজে পাওয়া। তো তখন মনে হলো, খুঁজতে গিয়ে দেখলাম লীলানাগ একদমই পরিচিত না, সুধী সমাজেও পরিচিত না। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উনি পরিচিত না এমন নয়, সুধী সমাজেও নয়। তো তখন দেখলাম যে এটা আর্কাইভ করা প্রয়োজন আসলে এই তথ্যগুলো, কারণ হচ্ছে আর কিছুদিন পরে হয়তো এই বিষয়গুলোই থাকবে না। ওনার প্রতিষ্ঠিত স্কুলগুলো কোথায় আছে, কিভাবে আছে, আর সব থেকে বড় কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী হিসেবেই শুধু নয়, তার বহুবিধ পরিচয়। উনি ইতিহাস প্রণেতা আমার দৃষ্টিকোণ থেকে, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, নারী শিক্ষায় তার অবদান, তারপরে তিনি সাংবাদিক ছিলেন, আর সব থেকে এই উপমহাদেশের প্রথম নারী সংগঠন দীপালি সংঘ ওনার তৈরি, দীপালি সংঘই আজকের মহিলা পরিষদ, রাইট। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি এর মধ্যে। আর ভ্রমণ তথ্যচিত্র যেটা উজবেকিস্তান, তাজিকিস্তানের ওপরে রয়েছে, সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র রয়েছে, ওইটা ভ্রমণ তথ্যচিত্র দুটো করেছি, আর সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র আছে আপনার 4টা। হ্যাঁ, বইও তো আছে আপনার, এই সাক্ষাৎকারের বইও আছে, এই আর কি এইরকম। না, তার বই নিয়ে কথা বলছিলাম, ছোট্ট করে জানতে চাই আপনার নতুন যে শেষ বইটা বেরোলো, দেখা চট্টগ্রামের যে বইটা, এটা সম্পর্কে সংক্ষিপ্ত একটু যদি একদম সংক্ষেপে হচ্ছে, চট্টগ্রামের 16 উপজেলার ঐতিহ্য ভ্রমণের উপরে এই বইটি। 16 উপজেলা ঘুরে, মানে আমি হচ্ছে আসল কথা 3 বছর থেকে কাজ করছি এবং একদম কন্টিনিউয়াস প্রতি মাসে চট্টগ্রাম গেছি 2025-এর পুরোটা। এই হচ্ছে বিষয়। ওখানে বর্ণনা, যতটুকু গবেষণার কাজ ভ্রমণ করতে গিয়ে এসেছে, মূলত এটা ভ্রমণ বই, ঐতিহ্য ভ্রমণ। কেউ যদি পছন্দ করেন, চট্টগ্রাম শহর কেন্দ্রিক অনেক বই আছে, আমি দেখেছি চট্টগ্রামের অতীত ইতিহাসের অনেক বই আছে, বাট 16 উপজেলার ঐতিহ্য ভ্রমণের আমার কাছে একটা প্রয়োজনীয়তা মনে হয়েছে। আর প্রকাশনী অক্ষরবৃত্ত তারা এগিয়ে এসেছিলেন, সব মিলে আর কি ওই বইটা রচিত হয়েছে। রাইট।
আমরা শেষ করব, আপনার সাথে আসলে Please. আলোচনা করলে আরো লম্বা করা সম্ভব। আমরা শুরু দিয়ে আবার শেষ করি। প্লিজ। সেটা হলো যে আপনি বলছিলেন যে একজন নারী পর্যটক, ঐতিহ্য পর্যটক হিসেবে নিশ্চয়ই আপনার এই জন্য অনেক চ্যালেঞ্জের মুখে তো পড়তে হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, চ্যালেঞ্জের বা আপনি, আমরা দেখি তো যে নানা জায়গায় নারীদেরকে হেনস্থা করার বিষয়, নানা জায়গায় নারীদেরকে ছোট করার বিষয়, অপমান করার বিষয়, এর চেয়ে আরো ভয়ঙ্কর ঘটনাও ঘটে। তা আপনি কি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বা হয়ে থাকলে কিভাবে আপনি ফেস করেন সেটা? যাই হোক, মানে আপনার হয়তো এই প্রশ্নের অত সুখকর উত্তর আমি দিতে পারবো না, কারণ যদি সত্যি কথা বলতে হয় যে হেনস্থার বিষয়টা আসলে এইরকম হয়নি আমি। কিছু নিয়ম মেনে চলে, আসলে সব থেকে বড় কথা আমি বলবো এটার পেছনে কিছু নিয়ম মেনে আমি চলেছি, সেই কারণেই হতে হয়নি। তবে হ্যাঁ, আমি ভ্রমণ করব, চাকরি ছেড়ে আমি আমার একদম শিক্ষকতা পেশা প্রমোশনের টাইম, তখন একটা ভালো ভালো স্যালারি হ্যাঁ, পাওয়ার 15 সময়। বছরের চাকরি আপনি হ্যাঁ, ছেড়ে দিয়ে আপনি ছেড়ে এখন ফুল টাইম পর্যটক। হ্যাঁ, তো এখন হচ্ছে ওই জায়গাটা যেতেও কিছু যুদ্ধ করতে হয়েছে। তবে আমি বলব যে ৬৪ জেলার মানুষ অবশ্যই আমাকে সহযোগিতা করছেন, তথ্য দিয়ে আমার সাথে থেকে আমাকে সাহায্য করে করেছেন। তবে একটা জিনিস আমি মানি, সেটা বিশ্ব ভ্রমণ হোক, বাংলাদেশ ভ্রমণ হোক, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করি, রাতে আমি কোনো কাজ করি না। আর কোথায় যাব আমি প্রপার একটা রিসার্চ করে যাই। আর ভ্রমণে আমি একটা কথা বিশ্বাস করি, ইট লোকাল, বি লোকাল, স্টে লোকাল। আমি কোথায় যাচ্ছি সেই জায়গার সংস্কৃতি সম্পর্কে আমাকে জানতে হবে। মানে সেই জায়গার সংস্কৃতিকে আমার জানতে হবে না, শুধু শ্রদ্ধা করতে হবে। এক এক জায়গার সংস্কৃতি এক এক রকম, এক এক ধরনের বিশ্বাস, এক এক ধরনের মাইন্ড সেট আপের মানুষ আছে। আপনি যদি কাজ করতে চান, আসলে আমি কাজ করতে গেছি, ভ্রমণ আমার জন্য তো আর লেজার ট্রিপ না। আমি আসলে কাজটা করিয়ে আনতে পেরেছি। হয়নি যে প্রবলেম তা না। যেমন জিঞ্জিরায় গেলাম, আমাকে আটকে রাখলো, সমস্ত কিছু ডিলেট করে দিল, তারা মনে করলো আমি সাংবাদিক, কোনো রিপোর্ট করব, কি করব, এরকম। পাবনাতে এক ইনসিডেন্টস হলো এরকম। তবে সেটা আমি বলবো তারা মানে মানে ওটা ভয় পেয়ে করেছে বা কিন্তু করা উচিত না। তারা এরকম ইনসিডেন্টসগুলো আছে, কিন্তু মানে হেনস্থার বিষয়টা আসলে অত বড় করে নেই আমার কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার যে বাংলাদেশ ট্রাভেলিংয়ের ট্যাগলাইনটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। আর আরেকটা বিষয় আছে, আমি মানে 40 ঊর্ধ্ব একজন নারী, আমি যদি বাংলাদেশের 64 জেলা নিরাপদে ভ্রমণ করতে পারি, সবার জন্য আমার একটা মেসেজ থাকে যে তারাও আসলে কিছু নিয়ম মেনে নিরাপদে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। এটা মানে এক্সাম্পল সামনে রয়েছে আর কি। সব থেকে বড় কথা ওই যে আমি বললাম, সংস্কৃতিকে শ্রদ্ধা করার বিষয়। আপনি কিন্তু কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকলে, সেটা যে ধর্মেরই হোক, সে কিছু নিয়ম মেনে আপনাকে ঢুকতে হবে। সেটা বাংলাদেশ হোক, অন্যান্য দেশ হোক, সেখানেও কিছু নিয়ম মানতে হবে। কাজে আমার কাছে মনে হয় যে অপরিচিত কারোর সাথে ট্যাগ না হয়ে যাওয়া, খোঁজ খবর না নিয়ে সেখানে চলে যাওয়া, খোঁজ খবর না নিয়ে তো আপনি আফ্রিকার কোনো দেশেও যেতে পারবেন না। তো এই নিয়মগুলো মানলে আমার কাছে মনে হয় ভ্রমণটা নিরাপদ থাকে। আর আমি আসলে, আমাদের দেশে পর্যটন বান্ধব পরিবহন নেই, সেটা নারী পুরুষ সবার জন্যই একই রকম। হ্যাঁ, নারীদের জন্য আরেকটু হয়তো বেশি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। তবে ওই যে হ্যাঁ, যে মানে সংস্কৃতিকে শ্রদ্ধাবোধের একটা বিষয় আছে আসলে। এলিজা বিনতে এলাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি পরবর্তীতেও আপনাকে আমরা আবার পাবো। ততক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়ার নেই আসলে। আমার আলাপ করে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে যে হোমওয়ার্কটা খুব দারুণ ছিল আপনার।